আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে পড়াশোনা করব। তৃতীয় অধ্যায়তে আছে এসি রেজোনেন্স। তো রেজোনেন্স সার্কিট একদম সহজ একটা ছোট একটা অধ্যায়, এখানে বেশি কিছু নাই, একটা ছোট একটা প্রমাণ আছে আর হালকা কিছু থিওরি আছে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা এসি সার্কিটের জেড সমান সমান বাধা, মোট বাধা সমান সমান কি জানি? আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি জানি, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে টোটাল বাধা। কিন্তু রেজোনেন্স সার্কিটের এমন একটা কন্ডিশন, এই কন্ডিশনে এই সময় যায় যদি এই যে এক্সেল আর এক্সি যে আছে এই দুইটা জিনিস সমান হয়ে যায়, এই দুইটা জিনিস যদি কোনোভাবে আমরা সমান করতে পারি তখন সার্কিটটা রেজোনেন্ট কন্ডিশনে চলে যায়। ঠিক আছে? এখন এক্সেল আর এক্সি যেন কি ছিল? এক্সেল ছিল ইন্ডাকটিভ যে রিঅ্যাক্টেন্স, অর্থাৎ ইন্ডাক্টর যে বাধা ওটার আমরা এক্সেল বলতেছিলাম। আর এক্সি কি ছিল? ক্যাপাসিটরের যে বাধা ওটার আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বা এক্সি বলতেছিলাম। এখন এই দুইটা জিনিস যখন সমান হয় তখন এই সার্কিটটা কি রেজোনেন্ট কন্ডিশনে চলে যায়। এখন এই দুইটা জিনিস সমান হলে আসলে কি হইতেছে দেখো তো। সমান মানে কি? ধরো ইন্ডাক্টরের বাধা যদি 10 হয়, ক্যাপাসিটরের বাধাও কত হবে? 10 হবে। মানে দুইটা জিনিস একদম টোটাল সমান হয়ে যাবে। দুইটা জিনিস সমান হয়, এই সূত্রটা কি ছিল? জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এখন এই দুটো জিনিস সমান যদি হয় তাহলে আমরা এক্সেলের জায়গায় এক্সি লিখতে পারি, এক্সির জায়গায় কি এক্সেলও লিখতে পারি, যেহেতু দুইটা জিনিসই সমান। তার মানে যদি এই সূত্রতে আমরা বসাই আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সেল লিখলাম, কেন লিখলাম? আমরা জানি কি এক্সি আর এক্সেল একই জিনিস, তার মানে এক্সির জায়গায় আমরা কি এক্সেল লিখতে পারি। তাহলে এক্সেল থেকে এক্সেল বাদ দিলে কত থাকে? 0 থাকে না? তাহলে এক্সেল থেকে যদি আমরা এক্সেল বাদ দিই তাহলে 0 থাকবে। তাহলে জেড ইজ ইকুয়াল টু কি থাকছে? আর প্লাস জে অফ 0। জে অফ 0 মানে কি? 0। তার মানে জেড সমান সমান শুধু কি হইতেছে? আর হইতেছে। আচ্ছা, তাহলে সাধারণ এসি সার্কিটের সাথে একটা রেজোনেন্ট এসি সার্কিটের পার্থক্যটা কি বুঝতে পারছো? সাধারণ এসি সার্কিটে জেড সমান সমান কি হয়? আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। কিন্তু একটা রেজোনেন্ট সার্কিটে আর জেড সমান সমান শুধু আর হয়, এই যে জে অফ এক্সএল মাইনাস এক্সির যে পার্টটা ছিল না ওটা টোটালটা বাদ পড়ে যায়। তাহলে এই জিনিসটা দেখো তো একটা ডিসি সার্কিটের মতো হয়ে গেল না? কারণ এখানে মোট বাধা সমান সমান শুধু আর রয়েছে। আর এটা আমরা আগের থেকেই জানি, শুধু ডিসি সার্কিটে কি মোট বাধা সমান সমান কি থাকে? আর থাকে। তো এইখানে যে কিছু কাহিনী ঘটে সেটা হচ্ছে এসি সার্কিটের যেমন কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কৌণিক পার্থক্য থাকে, এখানে কোনো কৌণিক পার্থক্য থাকে না। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট কি এক জায়গা দিয়েই যায়, অর্থাৎ ভিতরে কোনো কৌণিক পার্থক্য থাকে না। সাধারণ এসি সার্কিটের ক্ষেত্রে কি হয়? এরকম হয় না? দেখো তো ওয়েভগুলো কি এরকম হয় না? এটা যদি ভোল্টেজের ওয়েভ হয়, এটা কারেন্টের ওয়েভ হয়, অথবা এরকম হয়। এটা যদি ভোল্টেজের হয় মানে একটু আগায় পিছায় থাকে আর কি। কিন্তু এটার ক্ষেত্রে কি হয়? রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে জাস্ট এরকম হয়। এটা যদি ভোল্টেজ হয়, এটা হবে কারেন্ট, অর্থাৎ একই জায়গা দিয়ে যাবে, একই লাইন দিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন ছোট্ট একটা প্রমাণ আছে তোমাদের বইয়ে, সেটা সংক্ষিপ্ত একে মনে হয় প্রমাণটা আছে, যে দেখাও যে রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে এফ জিরো অর্থাৎ ফ্রিকোয়েন্সি সমান সমান 1/2 পাই রুট ওভার এলসি। এই যে এইটুক কি প্রমাণ করতে হয়? এইটুক এফ জিরো সমান সমান 1/2 পাই রুট ওভার এলসি। এই প্রমাণটা একদম সহজ। তো কিভাবে করব আমরা দেখো, শুরু করি। উইনো, আমরা জানি কি রেজোনেন্ট কন্ডিশনে আমরা কি জানি? উইনো এক্সেল সমান সমান এক্সি জানি না? আমরা জানি কি রেজোনেন্ট কন্ডিশনের সময় কি হয়? এক্সেল এবং এক্সি কি হয়? সমান হয়। আবার এক্সেলের সূত্রটা কি? 2 পাই এফ এল। আর এক্সের সূত্র কি? 1/2 পাই এফ এল। এখন আমরা যদি এই দুইটা জিনিস হারাহারি গুণ করি তাহলে কি হইতেছে? 2 আর 2 গুণ করলে কত? 4। পাই আর পাই গুণ করলে কত? পাই স্কোয়ার। এফ আর এফ গুণ করলে কত? এফ স্কোয়ার। এল আর সি গুণ করলে কত? এল সি। সমান সমান এই পাশে কি রইলো? শুধু 1 রইলো। আচ্ছা, এখন আমার কি করতে হবে? শুধু এফ এর মানটাই তো বের করতে হবে। তাহলে এফটার এই পাশে রেখে বাকি সব কিছু এই পাশে পাঠাই দিই। এই পাশে সব কিছু গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 4 পাই স্কোয়ার এলসি 1-এর সাথে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। এখন আমার দরকার কি? শুধু এফ দরকার। তাহলে এফের এই পাশে স্কোয়ার আছে, স্কোয়ার এই পাশে গেলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে না? তাহলে এই পাশে এসে কি হয়ে গেল? এই টোটাল জিনিসটার সাথে একটা রুট ওভার হয়ে গেল। এখন এই রুট ওভারটা কি 1-এর উপরেও আছে, এই নিচের যে পার্ট আছে এর উপরেও আছে। 1-এর রুট করলে কি হয়? 1-ই হয় না? তাহলে 1-এর রুট করলে 1 হলো, এবং নিচের টোটাল জিনিসটার উপরে আমরা রুট ওভার দিয়ে দিলাম। এখন দেখো এই রুট ওভার ভিতরে কি আছে? 4 আছে, পাই স্কোয়ার আছে, এল এবং সি আছে। আচ্ছা, এই রুট ওভারটা টোটাল 4টা জিনিসের উপরেই আছে না? 4টা জিনিসের উপরেই আছে। 4-এর রুট করলে কত হয়? 2 হয় না? 2 হয়ে যায়। আর পাই স্কোয়ারের রুট করলে কত হবে? পাই স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা চলে যাবে, তার মানে পাইটা পারে চলে আসবে। এবং এলসিরে তো আর রুট করা যায় না, তার মানে এলসি কী হয়ে যাবে? রুটের ভিতরেই থেকে যাবে। তাইলে এখানে এফ জিরো সমান সমান কী হলো? 1/2 পাই রুট ওভার এলসি। আচ্ছা, এখানে এফ জিরো কেন দিলাম? এটা আসলে ফ্রিকোয়েন্সি শর্ট ফর্মই তো এফ। এখানে
এফ জিরোটা দেওয়ার কারণ হচ্ছে এই যে রেজোনেন্স যে বুঝাইছে, এটা যে আসলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এই জন্য জিরো দেওয়া হচ্ছে। সো জিরো না দিলেও তেমন আহামরি কোনো প্রবলেম নাই, জিরো না তো এটা আসলে ও হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আরেকবার আমি প্রমাণটা টান দিয়ে দিই। আমরা জানি কি রেজোনেন্ট কন্ডিশনে কি জানি, এক্সেল সমান সমান কি জানি, এক্সি জানি। এক্সেল সমান সমান কত, 2 পাই এফ এল, এটা সূত্র। আর এক্সির সূত্র কি 1/2 পাই এফ সি। এখন পরে কি করলাম, এই দুটো আর গুণ করে দিলাম, 2 গুণ করলে কত হয় 4, পাই পাই গুণ করলে পাই স্কোয়ার, এফ এফ গুণ করলে এফ স্কোয়ার, আর এল আর সি গুণ করলে এল সি সমান সমান 1। যেহেতু আমার এফ এর মান বের করতে হবে, এফ এর মান রেখে বাকি সব কিছু এই পাশে পাঠিয়ে দিলাম, বাঘ আকারে চলে আসলো। পরে এফ স্কোয়ার ছিল, স্কোয়ার এই পাশে এসে কি রুট হয়ে গেল। এই জিনিসটা রুট করলে জাস্ট এইটুক থেকে যায়। তাহলে এফ জিরো সমান সমান আমরা কী পাইলাম, 1/2 পাই রুট ওভার এল সি। এখন একটু একটা কথা বলি, তাহলে একটা সার্কিটে, একটা এসি সার্কিটে আমরা কীভাবে রেজোনেন্সে কনভার্ট করতে পারি বলো তো, কীভাবে রেজোনেন্স বানাইতে পারি? এখানে একটু খেয়াল করে দেখো তো, তিনটা জিনিস আমরা কন্ডিশন পাইলাম না। এক হইতেছে যদি কি আমরা এল এর মান পরিবর্তন করি, তাহলে হচ্ছে কি হবে, এক্সি সমান হয়ে যাবে। অথবা যদি সি এর মান পরিবর্তন করে এল এর সমান করি, বা এক্সির সমান এক্সএল এর সমান করি, তাহলেও হবে। অর্থাৎ এক্সএল এবং এক্সির মান পরিবর্তন করে করা যায়। আরেকটা কীভাবে করা যায়, এই দেখো ফ্রিকোয়েন্সির মান পরিবর্তন করে, এই পরিমাণ ফ্রিকোয়েন্সি যদি আমরা দিতে পারি, তাহলে কি সার্কিটটা রেজোনেন্স হয়। তো এই প্রমাণটা একদম ইজি, জাস্ট দু একবার তোমরা দেখলেই পাবা আর কি। এখন মাঝে মাঝে তোমাদের রেজোনেন্স সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম আঁকতে বলে। তো ভেক্টর ডায়াগ্রাম একদম সহজ। রেজোনেন্স সার্কিটে হয় কি, প্রথমেই আমরা কি বলছিলাম, রেজোনেন্স সার্কিটে কি হয় বলো তো, এরকম আমরা লিখছি না, যে এরকম দেখছি না আমরা, রেজোনেন্স সার্কিটে কি, এই যে এক্সএল সমান সমান এক্সি হয় না। অর্থাৎ এই যে উপরের দিকে যদি আমরা ধরি এক্সএল, উপরের আমি যেখানে লাল পার্টটার এক্সেল ধরছি, তাহলে লাল পার্ট যতটুকু হবে, এই সবুজ পার্ট কি অতটুকু হবে। অর্থাৎ এক্সেল সমান সমান কি এক্সি হয়, যে সমান দিয়ে আসলে এটাই বোঝানো হইতেছে যে এক্সেল যতটুকু লম্বা হবে, এক্সি কি অতটুকুই লম্বা হবে। আবার একইভাবে ওই যে ইন্ডাক্টর যে ভোল্টেজটা ড্রপ করবে, এটা আমরা বিএল দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ বিএল যতটুকু হবে, বিসি কি একই পরিমাণ হবে। যেহেতু দুইজনের বাধার পরিমাণ সমান, তাহলে দুজনের বাধা সমান হলে দুজনে কি সমান পরিমাণ ভোল্টেজই খরচ করবে, তার মানে বিএল সমান সমান কি বিসি হবে। আর আরেকটা ব্যাপার কি বলছিলাম, এই যে রেজোনেন্স সার্কিটে কি হয়, ভোল্টেজ এবং কারেন্ট কি থাকে, ইন ফেজ থাকে। ইন ফেজ মানে একই ফেজে থাকে, অর্থাৎ একই দিকে থাকে। এই দেখো, এই লাল বরাবরই ভোল্টেজ যাচ্ছে এবং এই লাল বরাবরই কারেন্ট যাচ্ছে, তাদের মধ্যে কোনো কি কৌণিক পার্থক্য নেই। ঠিক আছে, আচ্ছা। এখন হয় কি, রেজোনেন্স সার্কিটের বৈশিষ্ট্য বা চেনার কিছু উপায় আছে। এখন কিছু জিনিস আছে যে যেটা দেখে বোঝা যায় যে এটা একটা রেজোনেন্স সার্কিট, বা এর কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সার্কিটের বাধা বা ইম্পিডেন্স জেটের মান সর্বনিম্ন হবে। এসি সার্কিটের যে কোনো এসি সার্কিটের তুলনায় এটার বাধার মান হবে সর্বনিম্ন। এটা কেমনে সর্বনিম্ন হয় আমি দেখাই দিতেছি একটু পরে। আচ্ছা, সার্কিটের কারেন্ট হবে কি সর্বোচ্চ। অর্থাৎ রেজোনেন্স সার্কিটে অন্য যে কোনো সার্কিটের থেকে রেজোনেন্স সার্কিটের কারেন্টের মান কি থাকবে, সর্বোচ্চ থাকবে। কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো, এর মাঝে কোণের মান শূন্য থাকবে। অর্থাৎ এর কারেন্ট এবং ভোল্টেজ যে আছে, এর ভিতরে কোনো কৌণিক পার্থক্য থাকে না। অলরেডি আমরা ভেক্টর চিত্রতে দেখিয়ে আসলাম যে কারেন্ট ভোল্টেজ একই ফেজে থাকে, এর ভিতরে কোনো কৌণিক পার্থক্য থাকে না। আরেকটা ব্যাপার কি, সার্কিটের পাওয়ার ফ্যাক্টরের মান ইউনিটি বা একক হয়। এখন এই জিনিসগুলো তোমরা চাইলে মুখস্থ করতে পারো, মানে মুখস্থ তো দিন শেষে করতেই হবে। জাস্ট আমি একটু বুঝাই দিই কেমনে প্রত্যেকটা জিনিসের আমি একটা প্রমাণ দেখাই দিচ্ছি একটু একটু করে, যে কীভাবে হচ্ছে এটা প্রত্যেকটা জিনিস যে আসলে সত্য, এটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে কি আছে, সার্কিটের বাধার বা ইম্পিডেন্স জেটের মান সর্বনিম্ন হয়। আচ্ছা, যে কোনো এসি সার্কিটের বাধা সমান সমান কী হয়, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি হয় না। কিন্তু রেজোনেন্সের ক্ষেত্রে কী হয়, আর সমান সমান শুধু জেড, জেড সমান সমান শুধু আর হয় না। তাহলে এই পার্টটুক বাদ চলে গেল, এই পার্টটুক বাদ চলে যাওয়া কি মানে কমে গেল, তার মানে কী হবে, সর্বনিম্ন হইলো, সবচেয়ে কম হইলো। ঠিক আছে, আচ্ছা। তারপর দ্বিতীয়তে কি বলছি, সার্কিটের কারেন্ট কি হয়, সর্বোচ্চ হয়। আচ্ছা, কারেন্ট সমান সমান আমরা কি জানি, B/Z জানি না। আচ্ছা, প্রথমেই আমরা বলে ফেলছি জেটের মান কি হয়, কম হয়, নিচের দিকে মানে কি কম হয়। আচ্ছা, কোনো জিনিস যদি কম জিনিস দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল বেড়ে যাবে না। তার মানে জেটের মান কম হওয়ার কারণে কী হয়ে যায়, কারেন্টটা কী হয়ে যায়, বাইরে যায়। এবং কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কি থাকে না, কোনো কৌণিক পার্থক্য থাকে না। অর্থাৎ থিটার মানটা তাহলে কত হবে এই ক্ষেত্রে, থিটার মানটা হবে 0 ডিগ্রি। আর কি বলছি, সার্কিটের পাওয়ার ফ্যাক্টরের মান ইউনিটি বা একক হয়, অর্থাৎ এক হয়, পাওয়ার ফ্যাক্টর মানটা এক হয়। কেমনে হয়, পাওয়ার ফ্যাক্টর সমান আমরা কি জানি, কস থিটা জানি না। আচ্ছা, তাইলে যেহেতু থিটার মান এখানে 0, তাহলে কস 0-র মান কত, 1। এই জন্য রেজোনেন্স সার্কিটে পাওয়ার ফ্যাক্টরের মান একক হয়। এই ছোট্ট একটা ক্লাস ছিল, এই অল্প একটু মানে পড়লেই তোমাদের হয়ে যাবে এই অধ্যায়ে, তেমন কিছু কিছু করতে হবে না। এরপরে আমি যা পড়াইলাম বই একবার দেখে নিও, দেখবা যে এই জিনিসপত্রগুলোই ঘুরে ফিরে আসে আর কি। ঠিক আছে।